বর্তমানের যে এগিয়ে থাকা সরকার আছে, এই মুহূর্তে বাঁধের মেরামতির জন্য কোনো ব্যবস্থা সংশ্লিষ্ট দপ্তর থেকে নেওয়া হয় দিকে উপকূলবর্তী মানুষ, এমনকি প্রত্যন্ত নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী মানুষ কি ধরনের দুর্যোগের শিকার হয়েছেন। আজকে অবিলম্বে সরকারকে বিষয়ে কোনো ব্যবস্থা নেবার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য এটাই, এই সরকার যারা বারবার কেন্দ্রের বঞ্চনার কথা বলে চলেছেন, এই সরকার যারা এই মুহূর্তে বিভিন্ন ধরনের পলিটিক্যাল অ্যাডভেঞ্চারিজম, পলিটিক্যাল ট্যুরিজমে ব্যস্ত হয়ে আছেন, যারা পশ্চিমবঙ্গের মানুষের সমস্যাটাকে মানুষের থেকে দূরে সরিয়ে রাখবার জন্য বিভিন্ন সময় আজকে বিভিন্ন নির্বাচন, বিভিন্ন আন্দোলনের নামে একটা বিভ্রান্তি তৈরি করতে চাইছেন সমাজের মধ্যে, তারা আজ পর্যন্ত এই রাজ্যে এই যে কিছুদিন আগে জনগণের ট্যাক্সের টাকায় এত বড় শিল্প সম্মেলন হয়ে গেল, সেখানে আমরা দেখেছি যে অনেক হাজার হাজার কোটির ঘোষণা হলো, কিন্তু যারা ওখানে প্রস্তাব রেখেছিলেন আজ পর্যন্ত তাদের সঙ্গেও সেইভাবে সংশ্লিষ্ট দফতর থেকে বা আমাদের রাজ্যের কোনো সচিব যোগাযোগ করছেন না। দীর্ঘদিন ঋণের উপরে নির্ভর করে, খেলামেলা মোৎসবের উপরে নির্ভর করে এই সরকার পশ্চিমবঙ্গের অগ্রগতিকে, পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিকে একটা চরম হতাশাজনক অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছেন। সরকারি শূন্যপদে নিয়োগ প্রায় সম্পূর্ণ বন্ধ। সরকারের প্রত্যেকটি পদক্ষেপেই কার্যত কোর্টে চ্যালেঞ্জড হচ্ছে। গতকালকেও আমরা দেখলাম কি নির্দয়ভাবে এসএলএসটির চাকরি প্রার্থীদের ওপরে আজকে পুলিশ আক্রমণ চালালো। যে মানুষগুলো বিষপানে উদ্যত হচ্ছে তারা কেউ সিজোফ্রেনিক নয়, তাদের মধ্যে কারণ আত্মহত্যার প্রবণতা ছিল না, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে তাদের জীবন এবং জীবিকা সম্পূর্ণ লুট হয়ে যাওয়ার পর তারা এই আত্মহননের পথ বেছে নিচ্ছে। এই সরকার তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে আসবার পরেও তাদের চলার পথের কোনো মৌলিক পরিবর্তন করতে পারেননি। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলো আজকে এমন জায়গায় পৌঁছেছে যে নতুন করে কন্ট্রাক্টররা টেন্ডার ফ্লোট করবার পরেও কেউ পার্টিসিপেট করছেন না, কারণ বহু কন্ট্রাক্টরের, বহু ঠিকাদারের আজকে তারা কেউ উপযুক্ত সময়ে তারা তাদের টাকা পাচ্ছেন না। এই হতাশাজনক পরিস্থিতি থেকে এই রাজ্যকে বার করে আনবার জন্য বিধানসভার এই অধিবেশন শেষ হয়ে যাবার পর পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যব্যাপী জনসংযোগ এবং গণ আন্দোলনে সামিল হবে। নির্দিষ্ট সময়ে আমরা কর্মসূচি জানিয়ে দেব। পশ্চিমবঙ্গের মানুষ আন্দোলন কিভাবে হয় জানেন? মানুষের কাছে পৌঁছানোর জন্য পথসভা, জনসভা, গ্রুপ মিটিং, মিছিল, ধর্না, অবরোধ যেগুলো করবার পশ্চিমবঙ্গের মানুষ সেটা জানেন। যে পদ্ধতিতে রাজনৈতিক দল তাদের দাবি দেওয়া আদায় করবার জন্য বা নির্দিষ্ট সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন করে, সেই আন্দোলন শুরু হবে। আমরা শুধু উত্তরবঙ্গের কথাটা এই কারণেই বললাম, আমি তো বলছি উপকূলবর্তী বিভিন্ন জেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সরকারের কতটা নাজেহাল অবস্থা এবং কত অপরিণামদর্শিতা সেটা প্রতিবারে আমরা প্রমাণ পাচ্ছি। দুর্যোগ হলে তার আগাম ব্যবস্থা নেবার কোনো পরিকল্পনা নেই। দুর্যোগের সঙ্গে সঙ্গে কেন্দ্রের কাছে দাবি এবং তারপর থেকে মানুষগুলোকে উদ্ধার না করে কেন্দ্র বঞ্চনার স্লোগান এবং আন্দোলন। আমরা এই পরিস্থিতির অবসান চাই। উত্তরবঙ্গের কথা এ কারণেই বলা হয়েছে যে উত্তরবঙ্গের চোখের জল যারা বারবার মুছিয়ে দিয়েছিলেন,
যাদের আমলে নতুন করে উত্তরবঙ্গে উন্নয়নের বন্যা বয়ে গেছে, সেই উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের জন্য যে টাকা ধার্য করা হয় তার 40% টাকাও এখনো পর্যন্ত রাজ্য সরকার খরচ করতে পারেনি। উত্তরবঙ্গ উন্নয়ন করবার নামে যে উত্তরকন্যা গঠিত হবার পরেও সেখানে কোনো মন্ত্রীর দেখা নেই, কোনো সচিবের দেখা নেই। আমাদের বক্তব্য হচ্ছে তাদের এই বঞ্চনার জন্য, তাদের অনুন্নয়নের জন্য, মানুষের সঙ্গে প্রবঞ্চনার জন্য এবং বিভিন্ন সময় বিভিন্ন জনগোষ্ঠীকে বোর্ড তৈরি করা, কখনো তাদের এক একজনকে নতুন নতুন করে সামনে নিয়ে এসে অবিভক্ত জাতীয় জনসমাজকে আজকে ভেঙে টুকরো করবার যে বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছে, তার জন্য উত্তরবঙ্গ এবং পাহাড়ে অস্থিরতা তৈরি হচ্ছে। আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রীর অগ্নিপথ তার জেরে ভয়ঙ্কর গণ্ডগোল হচ্ছে। কোথাও ট্রেন জ্বলছে, কোথাও গুলি চলছে। বিহারের সমস্তিপুরে গুলি চলল, আন্দোলনকারী এক যুবক মারা গেল। তেলেঙ্গানাতেও গুলি চলেছে। পরিস্থিতি প্রত্যেকেরই জানা, পরিস্থিতি জানা। কেন্দ্র সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন, যারা স্টেক হোল্ডার, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে এবং সামগ্রিকভাবে ডিফেন্সের প্রয়োজন এবং সেখানে এক্সপার্টাইজ ডেভেলপ করবার জন্য একটা সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত গ্রহণের স্বাভাবিকভাবে কিছু মানুষ হয়তো তার বিরোধিতা করছেন, কিন্তু বিরোধিতা কতটা স্বতঃস্ফূর্ত, কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কতটা প্ররোচিত, আজকে সেটা কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে। আজকে রাজনাথ সিংকে দিয়ে এই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে তাকে বলতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই তিনি ডিফেন্স মিনিস্টার, যদি তার ঘোষিত তিনজন সেনাপ্রধানকেও নামানো হলো, তারাও প্রশ্নটা নামানোর নেই। সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে সেই রিক্রুটমেন্টের 25%কে তারা অ্যাবজর্ব করবেন। বাদবাকি যারা থাকবেন তাদের একটা নির্দিষ্ট অর্থ দেওয়ার পরে সেটা নিয়ে তারা রিটায়ার করবেন। তাদের 12 ক্লাস যারা পাশ করেছেন সেই সার্টিফিকেট তারা পাবেন। তারা বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানেও তাদের চাকরি করার একটা সুযোগ থাকবে। তারা উচ্চশিক্ষায় যেতে পারবেন, প্রয়োজনে তাদের ব্যাংকের ঋণের ব্যবস্থা করা হবে। এই ব্যবস্থাটা সরকার করেছে। সরকারের যদি 25% রিক্রুটমেন্ট থাকে, আজকে যদি সেটাই শুধুমাত্র সরকার করে, তাহলে এই 75% ছেলে মেয়ে কেন বঞ্চিত হবে? এই যে যারা যারা ক্ষোভ প্রকাশ করছে, যারা এখন ভয়ঙ্কর আন্দোলন নামছে, আত্মঘাতী হওয়ার চেষ্টা করছে, এই যে পরিস্থিতি, তাদের খুব কি সংগত নয় বলে মনে করেন? এই কোথাও একটা কমিউনিকেশনের গ্যাপ তৈরি হয়েছে, সেটা দূর করবার জন্য সরকার যত্নশীল এবং সরকার চেষ্টা করছে। যারা দেশ রক্ষা করবেন, দেশের জন্য বলিপ্রদত্ত হবেন বলে সেনাবাহিনীতে যাচ্ছেন, তারা ট্রেনে আগুন লাগাবেন, এটা সমাজ বা দেশ কেউ প্রত্যাশা করে না। 21শে জুলাই নিয়ে আজকে এখানে তৃণমূলের সভা হচ্ছে এবং সেই সভায় স্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনো রকম ভাবে এই 21শে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে কোথাও কোনো চাঁদা তোলা যাবে, চাঁদা তোলা যাবে না। চাঁদা তুললেই দল থেকে বহিষ্কার হবে। 24 ঘন্টার মধ্যে 21শে জুলাইয়ের নাম করে কেউ যদি কোথাও চাঁদা তোলে, তাকে 24 ঘন্টার মধ্যে পার্টি থেকে বার করে দেবে। চাঁদা তো যা তোলা তুলেই ফেলেছেন, মানুষের তো পকেট এখন খালি, আর পাবে কোথায়? আর কার ঘাড়ে গড়া মাথা আছে? তৃণমূলের নেতা, তৃণমূলের গ্রামের নেতা বাড়ি থেকে চাঁদা নিয়ে চলে গেলে সেটা তৃণমূল কংগ্রেসকে জানাবে? আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কেউ কারোর বিরুদ্ধে ওই দিদিকে বলো করে দেবেন হয়তো, কিন্তু তাছাড়া সম্ভব নয়। আর এগুলো মানুষকে বলার কি আছে? একটা রাজনৈতিক দল সভা করবে, একটা রাজনৈতিক দল, আমি ভারতীয় জনতা পার্টি করি, আমরা যদি পশ্চিমবঙ্গে ব্রিগেড প্যারেডের একটা সভা করি, তাহলে আমি কিভাবে অর্থ সংগ্রহ করব? চাঁদা তুলে করব, না লেভির ওপরে নির্ভর করে করব, না কেন্দ্র পার্টির সাহায্য নিয়ে করব? সেটা তো সম্পূর্ণ আমার দলের সাংগঠনিক আভ্যন্তরীণ বিষয়। একটা দল কখন এই কথা বলে
যখন সেই দলের সাংগঠনিক কোনো নিয়ন্ত্রণ নেই, সেই দলের অর্থনৈতিক কোনো স্বচ্ছতা নেই, যে দল বিশ্বাস করে যে তার লোকেরা বিভিন্ন জায়গায় এভাবেই টাকা তুলতে অভ্যস্ত, তো স্বাভাবিকভাবেই তার কারণেই তারা এটা বলছেন। এটা তো ইমপ্লয়েড। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই সভা থেকেই যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে আমরা মানে তৃণমূল বরাবরই ভালো ফল করে, সাফল্য পায়, কিন্তু উত্তরবঙ্গে সেইভাবে সাফল্য আসছে না। মানে উত্তরবঙ্গকে বিশেষ করে গুরুত্ব দিতে হবে, উত্তরবঙ্গের জন্য বেশি করে এইটা তৃণমূলের এই যে বার্তাটা, এই বার্তাটা তৃণমূলের বার্তা তৃণমূলের কর্মীদের জন্য, বিজেপির জন্য নয়। দক্ষিণবঙ্গে তৃণমূলের আক্রমণ, তৃণমূলের একাধিপত্য, তৃণমূলের বুথ লুট, তৃণমূলের সন্ত্রাসকে প্রতিহত করা যায়নি, সেজন্য কিছু মানুষ ভালো ফল করেছে। উত্তরবঙ্গে মানুষ কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন। স্বতঃস্ফূর্ত কোনো ভোটে তৃণমূল কংগ্রেস তো ক্ষমতায় স্থানীয় নির্বাচনে আসেনি। বিধাননগরের নির্বাচন হলো 11%, 12% রিয়েল টার্ন আউট। সেখানে দেখা গেল দিনের শেষে 70%-এর বেশি ভোট। কলকাতা কর্পোরেশনের আমরা নির্বাচন দেখলাম, সিসিটিভি ভাঙা, ইভিএম বক্স মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, বুথের সামনে বোমাবাজি। নির্বাচন কমিশন তারা বলছে যে পরিস্থিতি স্বাভাবিক, কোথাও কোনো অস্বাভাবিক ঘটনা নেই। তো যারা দখলদারি নির্বাচন করবেন, যারা এখন থেকে বিভিন্ন গ্রামে গঞ্জে পঞ্চায়েতকে সামনে রেখে 100 দিনের টাকা পাচ্ছি না, বিজেপি নেতাদের জিজ্ঞাসা করো গ্রামে ঢুকলেই, এর মানে কি? এর মানে হচ্ছে বিজেপির কর্মী, বিজেপির নেতা যে গ্রামে আছেন তারকে গিয়ে আক্রমণ করো, তার বাড়ির ওপরে দখলদারি চালাও, তাকে রাজনীতি করতে দিও না, পতাকা লাগাতে দিও না, কর্মী সভা সংগঠিত করতে দিও না। এটাই তো রাস্তা। আমরা 3 বছর 100 দিনের কাজের হিসাব দেব না, আমরা পশ্চিমবঙ্গের যত মাটি আছে তার থেকে বেশি মাটি কেটে ফেলবো। যেখানে যেখানে সামান্যতম ইন্সপেকশন হয়েছে প্রত্যেকটা জায়গায় অস্বচ্ছতা বেরিয়ে এসছে, যার কোনো হিসাব নেই। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী পুলক রায় বহু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তিনি নীরব। সরকার কেন টাকা পাবে সেটা যারা মানুষের কাছে জানাতে পারছেন না। আমরা হিসাব দেব না, না দেওয়ার প্রায় তাদের অধিকারের মধ্যে পড়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির উপর আক্রমণ করা হচ্ছে। কর্মী সভা, প্রশাসনিক বৈঠকের প্রথমে জঙ্গলমহলে গেলেন মুখ্যমন্ত্রী, তারপরে উত্তরবঙ্গে গেলেন। এখন 21শে জুলাই সভা থেকে এই জঙ্গলমহল এবং উত্তরবঙ্গকে যে বিশেষ নজর দেওয়ার কথা বলা হচ্ছে, এটা কি 21-এর ভোটে বিজেপির এই জায়গাগুলোতে যে সাফল্য, এখন থেকে 24-এর জন্য প্রস্তুত হওয়া, বিজেপি প্রস্তুত হওয়া, সেগুলোকে মাথায় রেখে এটা কি করা হচ্ছে বলে মনে হচ্ছে? বিজেপি তো একটা সংগঠিত রাজনৈতিক দল, পরীক্ষার আগের দিন পড়তে বসে না, সারা বছর আমরা পার্টি করি। তো বিজেপি বিজেপির মতো চলছে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, যত কিছু চেষ্টা তৃণমূল চালিয়ে যাক, 2024 সালে যে নির্বাচন আসছে তাতে 24-এর পর থেকে বিজেপির আসন সংখ্যা গোনা হবে। বলছি আপনার ইয়েতে এসএসসি যতগুলো মামলা হয়েছে আজ পর্যন্ত, সমস্ত মামলায় সিবিআই এর যে সিট, সিবিআই এর সিট, নট সিবিআই এর সিট সমস্ত মামলার তদন্ত করবে, আজকে নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী এবং বিশিষ্ট প্রাক্তন সিবিআই কর্তা ডক্টর উপেন বিশ্বাস এ ধরনের একটি প্রস্তাব মহামান্য আদালতের কাছে রেখেছিলেন। তো কার্যত তার প্রস্তাবেই শিলমোহর লাগিয়ে দিল হাইকোর্ট। মানুষ চায় দ্রুত এই তদন্ত সম্পন্ন হোক, মানুষ চায় যারা প্রকৃত চাকরি পাওয়ার দাবিদার তাদের চাকরিটা হোক, এবং এই 3.5 লক্ষের বেশি যে শূন্য পদ দীর্ঘদিন ধরে আছে সেখানে পূরণ হোক। কারণ স্কুলে কার্যত শিক্ষক নেই, বারবার ছুটি বাড়িয়ে দেওয়ার অন্যতম কারণ সেটাই। সম্পূর্ণভাবেই রাজ্য সরকারি স্কুলগুলোর চরম দৈন্যদশায় পৌঁছে গেছে। এমন জায়গায় পৌঁছেছে আজকে গোটা ব্যবস্থাটা, যে যারা ফেল করেছেন তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন আমাদের পাশ করাতে হবে। এই যে পরিস্থিতি, এটা গত 11 বছরে তৃণমূল কংগ্রেসের অবদান। এই যে সিবিআই এর
মানে গঠন করার কথা বলা হচ্ছে, মানে বললো আদালত চাইছে দ্রুত মামলার নিষ্পত্তি হোক। আদালত দেখতে পাচ্ছে যে সিবিআই এর কাছে অতিরিক্ত মামলা জমা পড়ে গেছে, সেজন্য আদালত চাইছে যে এক বিশেষ এই বিষয়গুলোর ওপরে একটা টিম তৈরি হোক, যে তারা সেটাতেই কনফাইন থাকুক। তদন্তের গতি প্রকৃতিকে একটু ত্বরান্বিত করবার জন্য আদালতেই নির্দেশ দিয়েছেন। আদালতের বিষয়তে আমাদের কিছু বলার নেই। আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক। মানুষ চাইছেন এই দীর্ঘসূত্রিতা এটা বন্ধ হোক। সেখানে রিভিউ করছি যে এটা তো মনে করার কোনো কারণ নেই যে সিবিআই এর মতো একটা সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার যোগ্যতা, তার দক্ষতা, এটা নিয়ে তো প্রশ্ন তোলার কোনো মানেই হয়। তো সেই জায়গা থেকে তার সেখানেও সিট করতে হচ্ছে। এটা তো স্বাভাবিকভাবে তদন্ত প্রক্রিয়া যদি প্রলম্বিত হয়ে যায়, কেন হচ্ছে সেটাই তো প্রশ্ন। কেন হচ্ছে তার কারণ হচ্ছে এখানে এত মামলা নিয়ে সিবিআই করবে কি? তাদের তো প্রতিদিন একটা করে নতুন মামলা আসছে। এর জন্যই তো আমরা দাবি করেছি যে রাজ্য সরকার একটা বিশেষ দফতর খুলুক, হাইকোর্ট দফতর তাদের মন্ত্রকের। হাইকোর্টের সামনে সেইটা বসিয়ে দিক একটা মন্ত্রণালয়, আর সিবিআই তাদের হেড অফিস কলকাতায় নিয়ে চলে আসুন। এখন তো সবেমাত্র শিক্ষা দপ্তর শুরু হয়েছে, এরপরে যদি ইরিগেশনের জন্য কেউ মামলা করে, যদি আমাদের পরিবেশ দপ্তর নিয়ে, বন দপ্তর নিয়ে, যদি সেখানকার রিক্রুটমেন্ট নিয়ে মামলা হয়, যদি পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে মামলা শুরু হয়, তাহলে সেখানেও আবার একটা করে সিবিআই তদন্তের দাবি তৈরি হবে এবং কোর্ট সেই দাবিকে গ্রহণ করবে। কোর্টের গতি প্রকৃতি দেখে যেটা বোঝা যাচ্ছে, কারণ পুরো ব্যাপারটাই অস্বচ্ছ। দুর্নীতি আর নিয়োগ আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গেছে। সেটা তো এখন আজকের এই পরিস্থিতি সিবিআই এর হাতে পড়ে থাকা মামলা, বকেয়া মামলা, সারদা মামলা, সিবিআই কতটা এফিশিয়েন্ট, কতটা সফল, কতটা ব্যর্থ, এটা চর্চার বিষয় নয়। সেটার জন্য আদালতের দরজা খোলা। সিবিআই যদি তদন্ত করতে না পারে, সিবিআই এর ব্যর্থতা নিয়ে কেউ আদালতে গিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আসল প্রশ্ন সিবিআই এর দেরি বলে আসল প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না। যে সিবিআই তদন্তে এখনো পর্যন্ত সাফল্য পায়নি বলেই দুর্নীতিটা হয়নি, এটা প্রতিষ্ঠিত হয়ে যায়। এতে তৃণমূলের আনন্দ পাওয়ার কোনো কারণ নেই, তাদের আনন্দে নৃত্য করবার মতো কোনো কারণ নেই। দুর্নীতি হয়েছে, এটা জনমনে প্রতিষ্ঠিত, এবং দুর্নীতি হয়েছে এটা আদালত বলছে, আদালত স্বীকার করেছে, এবং এ রাজ্যের প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে, সেটাও আদালত মেনে নিয়েছে। এ রাজ্যের পুলিশই তৃণমূল এবং তৃণমূলই পুলিশ, কোনো তদন্ত নিরপেক্ষ সম্ভব নয়, সেটা আদালত মেনে নিয়েছে। আর সে কারণেই বারবার বিভিন্ন সংস্থার উপরে তদন্তের দায়িত্ব তারা দিচ্ছেন। গতকাল এসএনএসটি যে চাকরি প্রার্থী তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং সেখান থেকে আজকে তাদেরকে আবার আদালতে তোলা হয়। তো গ্রেপ্তার করলে তো আদালতে তুলতেই হবে। মানে তাদেরকে হঠাৎ এসে নোটিশ দেওয়া, তারা 70 দিন ধরে টানা অনশন করছে এবং চাকরির দাবি নিয়ে, তাদেরকে চাকরি দেওয়া হঠাৎ করে তাদেরকে পুলিশ এসে বাধা দিয়ে তাদেরকে বলে যে নোটিশ দেয় যে উঠে যাওয়ার জন্য 10টা থেকে। তারা চলে যাবে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে দক্ষিণেশ্বরে, ওখানে গিয়ে স্কাই ওয়াকে হাঁটবে, তাহলেই তাদের পেট পড়ে যাবে, আন্দোলন করবার প্রয়োজন নেই। সবিতা, অগ্নিপথ নিয়ে দেশ জুড়ে যা চলছে, অগ্নিপথের ভবিষ্যৎ কি? কৃষি বিলের মতো অগ্নিপথের ভবিষ্যৎ? কৃষি বিল একটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, এবং আমরা এটা বিশ্বাস করি অদূর ভবিষ্যতে যে কৃষি বিল নিয়ে আসা হয়েছিল, যারা স্টেক হোল্ডার আছেন তাদের মধ্যে অনেকাংশে কিছু বোঝবার ভুল ছিল। আজকে বহু মানুষ যারা সেদিন আন্দোলনে সামিল হয়েছিলেন, তারা আজকে মনস্তাপ করছেন, কার্যত প্রায়শ্চিত্ত করছেন। সুতরাং কৃষি বিল যা এসেছিল সেটাই ভবিষ্যৎ ভারতবর্ষের কৃষি নীতি হিসেবে প্রতিষ্ঠিত হবে। এবং আজকে যে ক্ষণিকের কমিউনিকেশন গ্যাপের কারণে কিছু চাকরি প্রার্থী তারা আন্দোলন করছেন, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এই আন্দোলনকে দমনপীড়ন নীতির মধ্যে দিয়ে বন্ধ করে দেওয়া যাবে না। সরকার নির্দিষ্ট আলাপ আলোচনার মধ্যে দিয়ে যে সামান্য ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেটা মিটিয়ে নিয়ে সমস্ত দল, সমস্ত রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে এটাকে বাস্তবায়িত করবার চেষ্টা করবে। স্বাভাবিকভাবেই আছে, কিছু মানুষ তো ভুল বুঝেছেন। মানুষ তখনই প্ররোচিত হয় যখন সে কনফিউজ থাকে।
যারা ভেবেছিলেন যে আমরা দীর্ঘ 2 বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি, আমরা শরীরচর্চা করেছি, আমরা যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে আর কি ওই চাকরিটি পেতে গেলে তার জন্য যথেষ্ট প্রিপারেশন নিয়েছি, কিন্তু তারপরে আমাদের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। তাদের একটা বেসিক ভুল হচ্ছে যে প্রয়োজন যদি যে সংখ্যাটা প্রয়োজন আছে, যেটা শূন্য পদ আছে, এখানে কিন্তু তার থেকে 75% বেশি নেওয়া হচ্ছে, তার 3 গুণ মানুষকে অতিরিক্ত নেওয়া হচ্ছে, তাকে 4 বছরের জন্য একটা সুযোগ নিচ্ছে, তাকে জোর করে কেউ তো আর বাধ্য করছে না ডিফেন্সের চাকরি করবার জন্য, বা এখানে আমাদের দেশে ডিফেন্স সার্ভিসটা ম্যান্ডেটরি নয় 10 ক্লাস বা 12 ক্লাস পাস করবার পরে। এখন সরকার বিভিন্ন সেনা অফিসারের সঙ্গে যারা দীর্ঘদিন সৈনিকদের মধ্যে কাজ করছেন তাদের সঙ্গে নিয়ে একটা দীর্ঘকালীন আলাপ আলোচনার মধ্যে একটা পদক্ষেপ নিয়েছে। সেখানে যদি কিছু বিভ্রান্তি তৈরি হয়ে গিয়ে থাকে, সেখানে কেউ যদি কাউকে প্ররোচিত করে থাকে, আমরা চাই যেহেতু এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, দেশের আভ্যন্তরীণ এবং দেশের সীমান্তের নিরাপত্তার বিষয়, সেখানে সমস্ত রাজ্য সরকার, সমস্ত রাজনৈতিক দল, কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তারা একযোগে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে জিনিসটাকে মিটিয়ে ফেলবেন। আজকে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন, স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন। ওটা স্পিকার বুঝবেন আর বিরোধী দলনেতা বুঝে নেবেন। তৃণমূল কংগ্রেস তো আমি আবার বলেছি স্যাস, শুভেন্দু অধিকারী সিন্ড্রোম। শুভেন্দুকে দেখলেই তৃণমূলের একটা স্নায়ুরোগে লোকে আক্রান্ত হয়ে পড়েন। একজন বিরোধী দলনেতা সে নিজের রাজ্যের বিভিন্ন জায়গায় অবাধ শান্তিপূর্ণভাবে ঘুরতে পারবেন না, নিজের নির্বাচনী কেন্দ্রের মধ্যে তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা হবে। তাকে দেখলে ছাত্র সংগঠন তার মানে বাপ 14 পুরুষকে তুলে অশালীন ভাষায় গালিগালাজ করবে। এটা তো চলতে পারে না। বিধানসভায় চলছে বিরোধী দলনেতা ছাড়া, তার নিদর্শনও তো পশ্চিমবঙ্গ বিধানসভা তৈরি করে দিলেন মহামান্য স্পিকারের নেতৃত্বে। এবার স্বাধিকার ভঙ্গের যদি নোটিশ এনে থাকেন সেটা স্পিকার বিবেচনা করবেন। বলছি আজকে বিধানসভা আর একটা জিনিস ঘটেছে, হাউসের মধ্যে নয়, বিধানসভা চত্বরেই অসীম সরকার বলেছেন যে 24-এর আগে যদি এনআরসি করা না হয় তাহলে তিনি পার্টিকে বলে দেবেন, দলকে বলে দেবেন যে আমি আর দলের হয়ে প্রচার করতে যেতে পারবো না, কারণ এটা বিশ্বাসঘাতকতার পর্যায়ে। তিনি কি বলেছেন সেটা আমার জানা নেই, কোথায় বলেছেন সেটাও আমার জানা নেই, কিন্তু যদি একজন দলের বিধায়ক পার্টির প্রতীকে যেতে এই কথা বলে থাকেন তো নির্দিষ্ট আবেগের মধ্যে দিয়েই বলেছেন। কারণ তিনি যে অঞ্চলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসেছেন সে অঞ্চলের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যে আমরা সিএ এনআরসি লাগু করব। এবং সাম্প্রতিককালে নদিয়ার বিভিন্ন জায়গায় যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, পুলিশকে নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে থেকে যেভাবে বেছে বেছে কিছু দোকানে আগুন লাগানো হয়েছে, পরিস্থিতিকে উত্তপ্ত করে দেওয়া হয়েছে, এবং যে ভাষায় এখনো আক্রমণ চলেছে, হেড স্পিচ চলেছে, সেখানে কোনো ব্যবস্থা সরকার নেয়নি। তো স্বাভাবিকভাবেই সেখানকার মানুষ, সেখানের যে পরিবর্তিত মানে যে ডেমোগ্রাফিক চেঞ্জেস এসছে সে থেকে তারা বিষয়টি অনেক বুঝতে পেরেছেন। কলকাতার মানুষ যেটা বুঝতে পারবেন তাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে, আর যারা ওই অঞ্চলে বসবাস করছেন তাদের অভিজ্ঞতা একটু ভিন্ন হবে। তো সেই জায়গা থেকেই তিনি বলেছেন যে ওটাই একমাত্র সমাধান সূত্র। এটার মধ্যে পার্টি কিছু অস্বস্তিকর ব্যাপারও দেখছে না, আর পার্টি এটা দল বিরোধী বা দলের লাইনের বাইরে এ কথাও মনে করছে না। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রে ক্ষমতায় আসলে সুইস ব্যাংকে ভারতীয় শুধু পুরনো কথা, হ্যাঁ, সেটা ফেরত আনবেন, কিন্তু এই কালো টাকায় সুইস ব্যাংকে সর্বোচ্চ রেকর্ড ভেঙে দিয়েছে। তো প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কোথায় গেল? সর্বোচ্চ রেকর্ড ভেঙে দিয়েছে মানে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এবং সেই গচ্ছিত টাকার পরিমাণ প্রায় 30,500 কোটি টাকা। তো প্রতিশ্রুতি কোথায় গেল সেই কালো টাকা যে ফিরিয়ে আনা? কালো টাকা ফিরিয়ে আনবার কথা দেশের প্রধানমন্ত্রীর আগেও অনেকে বলেছিলেন, কিন্তু এই সরকারই প্রথম সরকার যারা বিভিন্ন দেশের সঙ্গে তাদের কিছু আভ্যন্তরীণ নীতি পরিবর্তন করিয়ে বিষয়টির মধ্যে প্রচেষ্টা করেছেন। এই সরকারের আমলে সাইফন অফের টাকা এদেশ থেকে খুব কমই বাইরে গেছে। সরকার বদ্ধপরিকর। এটা একটি
এই প্রক্রিয়াটার মধ্যে একটা দীর্ঘসূত্রিতা আছে। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেছিলেন আমি চেষ্টা করব, কিন্তু সরকার সচেষ্ট আছে বিষয়টি দেখতে। ওভার। আমার তিনটে প্রশ্ন আছে, আর আপনার এই উত্তরের মুক্তগুলো প্রশ্নগুলো মনে হারিয়ে গেছে। সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল আপনি বলুন, অগ্নিপথেরকে ঘিরে গোটা ভারতবর্ষ জুড়ে এই হিংসাত্মক ঘটনাটা ঘটছে কেন? কেন ঘটছে? কোথাও বোঝার ভুল আছে, কোথাও না কোনো একটা কমিউনিকেশনের অভাব থেকে গেছে। যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে এবং যারা সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তাদের মাঝখানে কোথাও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এটা অত্যন্ত যুগোপযোগী একটি পদক্ষেপ। এটা নিঃসন্দেহে এর একটা প্রভাব সমাজের মধ্যে থাকবে। এত বেশি সংখ্যক মানুষ যদি আজকে মিলিটারি ট্রেন্ড হয়ে অন্তত 4 বছর চাকরি করবার পরে তারা অন্য জীবনে ফিরে যান, অন্য পেশায় ফিরে যান, তাদের ডিসিপ্লিন, তাদের কমিটমেন্ট এবং তাদের শারীরিক গঠন নিঃসন্দেহে সমাজে একটা বড় প্রভাব ফেলবে। আর এতে অনেক তরুণী উৎসাহিত হবে। যদি আপনি এটা কর্মসংস্থানের নিরিখে দেখেন, যদি কিছু প্রান্তিক দরিদ্র যুবক যুবতীর একটা বেঁচে থাকার রাস্তা হিসেবে দেখেন, সেটাও অনেকাংশে সুবিধা। দ্বিতীয় হচ্ছে এসএসসি নিয়ে আজকে আরো কঠিন হলো আদালত, আরো কঠিন হলো। আমার তিনটে প্রশ্ন। হ্যাঁ, এসএসসি নিয়ে আরো কঠিন হলো আদালত। আজকে সিবিআই এর হাতে সিট গঠনের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আজকে সিবিআই 6 সদস্যের কমিটি গঠন করে আদালতে জমা দিয়েছে। মাথায় কে সেটা নিয়েও কোর্ট আপত্তি করেছে, আরো উচ্চপদস্থ কর্তাকে মাথার উপরে রাখতে বলেছে এবং জনগণের উপর বিশ্বাসকেও বসিয়ে দেওয়া হবে বলেছে। এবং বলা হয়েছে যে একদম টাইম ফ্রেম দিয়ে বলা হয়েছে কবের মধ্যে কোন তথ্যগুলো আদালতের সামনে চায়। আজকে স্পেশাল সিট ইনভেস্টিগেট করবে এসএসসি রিলেটেড সমস্ত মামলা। আদালতের এই সিদ্ধান্তকে সবাই স্বাগত জানিয়েছেন, আমরাও দল হিসেবে স্বাগত জানাচ্ছি। এটি ঠিকই যে কোনো তদন্ত প্রক্রিয়া যদি আদালত মনিটরড বলে শুধু ছেড়ে দেয়া হয়, যদি রুটিন মাফিক নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময়ের একটা ব্যবধানে কোর্ট ইন্টারফেয়ার না করে, বা কতটা তদন্ত হয়েছে, কতটা করা যেতে পারেনি, বাধা কোথায়, সেটা যদি কোর্ট জানতে না পারে, তাহলে তদন্ত খুব দ্রুত শেষ পর্যন্ত পৌঁছতে পারে না। তো সেক্ষেত্রেই কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। লাস্ট কোশ্চেন এটি, হলদিয়াতে একটা ঘটনা ঘটেছিল, সেটা অভিষেক ব্যানার্জি সভা করবে বলে সেটা ঋতব্রত ভট্টাচার্য হুমকি দিয়েছিল যে টাকা পয়সা যদি তোলা হয় সভাকে কেন্দ্র করে তাহলে পরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এটা বললো যে 21শে জুলাইয়ের নাম করে যদি কেউ পয়সা দেবে তাহলে পরে 24 ঘন্টার মধ্যে পার্টি থেকে বাদ করবে। তৃণমূল এই ধরনের কথা থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে তৃণমূল পয়সা তোলে, তৃণমূল জোর জবরদস্তি করে পয়সা তোলে, তৃণমূলের দখলদারির রাজনীতির সঙ্গে পয়সা তোলা বিষয়টি আছে। সুতরাং তাকে প্রকাশ্যে এই কথা বলতে হচ্ছে। একটা রাজনৈতিক দলের সভা হবে, যে দল সেই সভা পরিচালনা করবেন তারা কিভাবে টাকা তুলবেন সেটা তো দলের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু যারা প্রকাশ্যে বলছেন যে টাকা তোলা যাবে না, এর অর্থ তো এটাই যে সর্বত্র টাকা তোলা চলেছে, দখলদারি চলেছে। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে সমব্যথী মারা গেলে 2000 টাকা, তার থেকেও 200 টাকার কাটমানি নিয়ে নিতে হবে। তার মানে মুখ্যমন্ত্রী জানেন সর্বস্তরে চলছে, জীবন থেকে মৃত্যু সর্বত্র তৃণমূলের উষ্ণ উপস্থিতি থাকবে এবং সেখান থেকে টাকা বেরোবে। অগ্নিপথ নিয়ে রাজনাথ সিং এর সঙ্গে আলোচনা চাইল তৃণমূল। অগ্নিপথ নিয়ে রাজনাথ সিং এর সঙ্গে আলোচনা চাইল তৃণমূল। এই তো কালকে গিয়ে আবার কার সঙ্গে আলোচনা করে এলেন। চাইবেন, আমাদের রাজ্যের সরকার গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচিত সরকার, মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, রাজনাথ সিং এর সঙ্গে একদম পাশাপাশি বসে দীর্ঘদিন ক্যাবিনেট বৈঠকে ছিলেন, তো তিনি গিয়ে কথা বলবেন রাজনাথজির সঙ্গে। ভালো কথা, আনন্দের খবর।